হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর বিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো আজকে আমি আপনাদের জন্য পড়তে চলেছি একটি বই, যার নাম ইকিগাই। প্রস্তাবনা। ইকিগাই শব্দটির মধ্যেই একটা জাদু আছে। তখন সন্ধ্যার সময়, বাইরে বৃষ্টি পড়ছে। এই পুস্তকের দুই লেখক প্রথমবার নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। বলা যায় তখনই এই পুস্তকের বীজ বপন করা হয়েছে। এর আগে আমরা বহুবার একে অপরের লেখা বহু পুস্তক পড়েছি, কিন্তু এই প্রথম আমরা একে অপরের মুখোমুখি বসার সুযোগ পেয়েছি। তখন আমরা জাপানের রাজধানী থেকে প্রায় 1000 মাইল দূরে ছিলাম, কিন্তু আমাদের দুজনের পছন্দের বিষয় একই ছিল। হয়তো সেই কারণেই তখন আমরা একে অপরের সঙ্গে দেখা করেছিলাম। সেদিন আমাদের দেখা হয়েছিল বলেই এই পুস্তকের বীজ বপন করা সম্ভব হয়েছিল। এই সাক্ষাতের এত বছর বাদে পুনরায় আমাদের দুজনের দেখা হয়েছিল। বাগানে ঘোরার সময়ে আমরা দুজনে পাশ্চাত্য মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। তবে আমরা বেশি সময়ে লোকোথেরাপি নিয়ে আলোচনা করছিলাম, যা মানুষকে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের আলোচনা থেকে একটা বিষয় খুবই স্পষ্ট হয়ে উঠেছিল। বর্তমান মনোচিকিৎসক ডক্টর ফ্রাঙ্কেল যে লোকোথেরাপির কথা বলেছিলেন, তার ব্যবহার খুবই কম করেছেন। এর পরিবর্তে তার কলেজে পাঠ্যপুস্তকে যা শিখেছেন সেটাকেই প্রামাণ্য বলে মেনে নিয়েছেন। কিন্তু আজও মানুষ জীবনের আসল উদ্দেশ্য কি তা বুঝেই উঠতে পারে না। কিন্তু আমি আজও প্রায় নিজেকে প্রশ্ন করি, আমার জীবনের উদ্দেশ্য কি? দীর্ঘায়ু লাভ করাই কি আমার জীবনের প্রধান লক্ষ্য, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আমার জীবনে আছে? কিছু লোক অবশ্য জানেন তাদের জীবনের মূল উদ্দেশ্য কী, এবং তা প্রাপ্ত করাই তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে উঠেছে। অথচ বেশিরভাগ মানুষই দ্বিধার মধ্য দিয়েই নিজেদের জীবন অতিবাহিত করছে। এমনটা কেন হয়? আমাদের আলোচনায় একটা কথা বারংবার আসছিল, আর সেই শব্দের মধ্যে একটা জাদু আছে, তা হলো ইকিগাই। এই শব্দের মধ্যেই সংকল্প বা প্রতিজ্ঞা লুকিয়ে আছে, যা জাপানি ভাষায় ব্যবহৃত হয়। সাধারণভাবে বিচার করলে এই শব্দের অর্থ হলো সর্বদা ব্যস্ত থাকার মধ্য থেকে প্রাপ্ত আনন্দ। লোকোথেরাপির অনুসারে মানুষের জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে এই আনন্দ নিহিত আছে, কিন্তু এই শব্দের মধ্যে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে, ইকিগাই। এই 4 অক্ষরের শব্দটির মধ্যে লুকিয়ে আছে জাপানের মানুষদের দীর্ঘায়ু প্রাপ্তির রহস্য। গবেষণা থেকে দেখা গেছে যে জাপানে বসবাসকারী লোকেরা অন্য দেশের লোকেদের তুলনায় অনেক বেশি বাঁচে। অনেকেই বলেন ভালো মন্দ খাবার, গ্রিন টি, সুন্দর আবহাওয়া এইসবই এদের দীর্ঘজীবন লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা লাভ করে। তবে এখানকার মানুষদের মধ্যে দীর্ঘায়ু লাভের পিছনে যে বিষয় বা শব্দটি সবথেকে বেশি ভূমিকা পালন করে, তা হলো ইকিগাই। এই শব্দ তাদের জীবনকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এই বিষয়ে অধ্যয়ন করার সময়ে আমাদের একটা বিষয় মাথায় আসে, আর তা হলো আজ পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো পুস্তক লেখা হয়নি। সেই সাথে আমাদের মনে একটা প্রশ্ন আসে, ওকিওনামা গ্রামে বসবাসকারী লোকেরা নিজেদের জীবনের শেষ পর্যন্ত সক্রিয় থাকার প্রেরণা কোথা থেকে পায়? এই বিষয়টি মাথায় আসার পর আমরা আরও গভীরে গিয়ে এর গবেষণা করার চেষ্টা করি। তখন দক্ষিণ জাপানের একটি গ্রাম সম্পর্কে আমরা জানতে পারি, যার নাম ছিল ওকিওনামা। এই ছোট্ট গ্রামে মাত্র 3000 লোক বসবাস করতেন। সেই গ্রামে দীর্ঘায়ু লোকেদের অভাব ছিল না। এই গ্রামটা তাদের জন্যই পরিচিতি লাভ করেছিল। সেই গ্রামে 100 বছর বয়সের বহু মানুষ ছিলেন। আমরা ঠিক করি কিভাবে এই বয়স তারা লাভ করেছেন। আমরা অবশ্যই তা খুঁজে বার করব, আর সেই অনুসারে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিই। ওকিনাওয়াতে লেবু জাতীয় একটা ছোট্ট ফল পাওয়া যায়, যার নাম সিকুয়াশা। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফলই কি তাদের দীর্ঘায়ু লাভের অন্যতম কারণ? চা বানানোর জন্য তারা যে শুদ্ধ জলের ব্যবহার করত, সেই জলই কি তাদের দীর্ঘ জীবন দান করেছে? গবেষণা শুরু হওয়ার 1 বছরের মধ্যেই আমাদের সম্পূর্ণ দল ক্যামেরা নিয়ে সেই গ্রামে গিয়ে উপস্থিত হলো। সেখানকার লোকেদের ভাষা ছিল খুবই প্রাচীন, এবং তাদের চুলও ছিল খুবই লম্বা।
তারা বুনাগার মত অনুসারে চলত। সেই গ্রামে পা রাখার সাথে সাথে সেখানকার মানুষেরা স্নেহের সাথে আমাদের স্বাগত জানায়। তাদের সাথে একাত্ম হতে আমাদের খুব বেশি সময় লাগেনি। অতি সহজেই আমরা বুঝতে পারি যে এক বিশেষ ঊর্জার সাহায্যে তাদের জীবনের গতি প্রকৃতি চালিত হচ্ছে। সেখানকার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে বুঝতে পারি প্রকৃতির আশীর্বাদ ছাড়াও সেখানে আরও কিছু ছিল যা তাদের শতায়ু লাভের পক্ষে বিশেষ ভূমিকা পালন করে। সেখানকার মানুষের মধ্যে একটা বিশেষ ঊর্জা থাকে যার দ্বারা তারা আনন্দের সঙ্গে দীর্ঘ জীবন অতিবাহিত করা সক্ষম হয়। তখন পুনরায় আমাদের সামনে আবার ইকিগাই শব্দটা আসে। তখন আমরা সেখানকার লোকেদের কাছ থেকে ইকিগাইয়ের অর্থ কী তা জানার চেষ্টা করি, এর প্রকৃত অর্থ কী এবং তার থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি সেটাও জানার চেষ্টা করি। সেই গ্রামের ইতিহাস জানতে গিয়ে আমরা জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সেখানে হামলা হয়েছিল এবং তাদের 200-রও বেশি লোক প্রাণ হারায়। তা সত্ত্বেও ওই গ্রামের মানুষের মনে কোনো রকম প্রতিহিংসার জন্ম হয়নি, যা জেনে আমরা সত্যি অবাক হয়ে গেছিলাম। তারা পজিটিভ চিন্তা এবং ইচারি বুচারের নীতিতেই জীবন অতিবাহিত করেছিলেন। ইচারি বুচারের অর্থ হলো সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করা। যার সাথে আপনার জীবনে কোনোদিন দেখাই হয়নি তারাও আপনার কাছে ভাইয়ের সমান। সেই গ্রামের লোকেরা কিভাবে এমন আনন্দের সাথে জীবন অতিবাহিত করতেন তার প্রথম ধার আমরা জানতে পেরে গেছিলাম, আর তা হলো তাদের সামাজিক জীবন। বহুদিন আগে থেকেই সেই গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ জীবন অতিবাহিত করার মন্ত্র শিখে নিয়েছিলেন। তাদের মধ্যে ছিল একাত্মবোধ। এই গ্রামের লোকেরা এক লোককে খুবই ভালোবাসতেন এবং সাহায্য করতেন। বন্ধুর মতো থাকা, হালকা খাবার খাওয়া, সঠিক মাত্রায় বিশ্রাম নেওয়া এবং নিয়মিত ব্যায়াম করাই ছিল তাদের সুস্থ জীবনযাপনের সঠিক মন্ত্র। কিন্তু এমন আনন্দজনক জীবনযাপনের পিছনে আসল যে কারণটি কাজ করেছিল তা হলো ইকিগাই। তারা জীবনের প্রতিটা দিনই ইকিগাইকে সম্বল করেই বেঁচে আছে। কিভাবে এই গ্রামের লোকেরা শতায়ু লাভ করে শুরু করলেন এবং আপনি কিভাবে ইকিগাইয়ের সন্ধান করতে পারেন সেটাই হলো এই পুস্তকের মূল উদ্দেশ্য। যারা ইকিগাই লাভ করেছেন তারা আনন্দে ভরা, সন্তুষ্টদায়ক দীর্ঘ জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছেন। জীবনের যে পথে আপনারা চলেছেন তার জন্য আপনাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা। হেস্টার গার্সিয়া এবং ফ্রান্সিস মেরা। প্রথম অধ্যায়, ইকিগাই। বয়স বাড়ুক কিন্তু তার ছাপ যেন আপনার পরে না পড়ে। আপনার অস্তিত্বের কারণ। জাপানের মানুষেরা মনে করেন প্রতিটা মানুষের জীবনেও কোনো না কোনো উদ্দেশ্য থাকে বা ইকিগাই থাকে। হয়তো ফ্রান্সের লোকেরা একে জীবনের উদ্দেশ্য বলবেন। বিভিন্ন দেশের মানুষের কাছে এটা বিভিন্ন নামে পরিচিত, তবে প্রতিটা মানুষের মধ্যেই ইকিগাই লুকিয়ে থাকে। কিছু মানুষ নিজের ইকিগাই খুঁজে পান আর কেউ তার সন্ধান চালিয়ে যান। প্রত্যেকের ভিতরে ইকিগাই লুকিয়ে থাকে, তবে তা খোঁজার জন্য সংযমের প্রয়োজন। ওকিনামা গ্রামের বাসিন্দাদের মতে সকালে ঘুম থেকে ওঠার পিছনে একটাই কারণ কাজ করে, আর সেটা হলো তাদের পাওয়া ইকিগাই। যাই করো না কেন, কখনো অলসের মতো বসে জীবন অতিবাহিত করো না। একবার যদি আপনার কাছে নিজের ইকিগাই স্পষ্ট হয়ে যায় তাহলে সমস্ত সুখ এবং সন্তুষ্টি নিজের থেকে আপনার কাছে ধরা দিবে। আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন। এই পুস্তক পড়লেই এই বই লেখার মূল উদ্দেশ্য জানতে পারবেন এবং সেই সাথে আপনি নিজের ইকিগাইও খুঁজে পাবেন। জাপানের মানুষরা কীভাবে সুস্থ সবল মানুষ সাহায্যে নিজেদের জীবন অতিবাহিত করতে সক্ষম হন সেই রহস্য জানতে পারবেন। আপনি যদি জাপানে গিয়ে থাকেন তাহলে একটা কথা অবশ্যই জানেন যে অবসর গ্রহণের পরে সেখানকার মানুষরা সক্রিয়তা এবং ব্যস্ততার সাথেই জীবন অতিবাহিত করেন। সত্যি বলতে কি, জাপানের মানুষেরা অবসর কি তাই জানেন না, কারণ সেখানে এমন কোনো শব্দই নাই। ইংরেজিতে রিটায়ারমেন্ট বলে একটা শব্দ আছে। কোনো একটা বয়সের পর প্রত্যেককেই অবসর জীবনযাপন করতে হয়, কিন্তু জাপানের ভাষায়
এমন কোনো শব্দ নেই। ন্যাশনাল জিওগ্রাফির সাংবাদিক ডায়ান বুটেন বলেছেন, বহু বছর জাপানে কাটিয়েছিলেন। তার মতে জাপানের মানুষদের কাছে তাদের জীবনের উদ্দেশ্য এতটাই গুরুত্বপূর্ণ যে তারা জীবনে অবসর গ্রহণের কথা ভাবতেই পারেন না। জাপানের মানুষরা কিভাবে দীর্ঘায়ু পান সেই রহস্য উদ্ঘাটনের সময় বিভিন্ন তথ্য হাতে আসে। তাতে করে আমরা জাপানের মানুষরা কি খান, কি পান করেন তা জানার সাথে সাথে খাদ্য এবং সংস্কৃতি সম্পর্কেও জানতে পারি। তাতে করে বোঝা যায় যে এই দীর্ঘায়ুর পিছনে ইকিগাই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকিনাওয়া এমন একটি গ্রাম যেখানে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ বাস করেন। সেখানে গবেষণা চলাকালীন আমাদের হাতে বেশ কিছু অসাধারণ তথ্য উঠে আসে। যেমন ধরুন, এরা যে বহু বছর বাঁচে তাই না, সে সাথে ক্যান্সার বা হৃদরোগের মতো কঠিন অসুখও তাদের শরীরে দেখা যায় না। এখানকার মানুষেরা এতটাই আনন্দের সাথে নিজেদের জীবন কাটায় যে দেশের বাকি মানুষেরা তা কল্পনাও করতে পারে না। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের রক্তের যে পরিবর্তন যে লক্ষ্য করা যায়, এদের ক্ষেত্রে সেটা খুব কমই দেখা যায়। তারা নিজেদের পেট 80% খাবার এবং বাকিটা চা দিয়ে ভরান। তাদের মতে এই অভ্যাসই এই কারণ। রজস্রাব শেষ হওয়ার পরেও সেখানকার মহিলারাও যথেষ্ট সুস্থ থাকেন এবং অন্যান্য দেশের তুলনায় স্ত্রী পুরুষের সম্পর্কও অনেক বেশি বয়স পর্যন্ত থাকে। অ্যালজাইমার মতো অসুখের সম্ভাবনাও তাদের খুবই কম দেখা যায়। যদিও আমরা এই পুস্তকে এই বিষয়ে আলোচনা করতে বসিনি, তবে তাদের দীর্ঘায়ুর পিছনে ইকিগাইয়ের ভূমিকা কতটা সেটা এই অধ্যয়নের থেকে স্পষ্ট করতে হয়। ইকিগাই শব্দের অর্থ, জাপানের ভাষায় ইকিগাই শব্দের অর্থ এইভাবে লেখা হয়। তাকে প্রথম দুটি শব্দের অর্থ জীবন আর পরিভাষা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় শব্দকে যদি লেখা হয় তাহলে অর্থ বোঝায় প্রথম যোদ্ধা, যিনি সর্বদা যুদ্ধের প্রথম স্থানে থাকে। আর চতুর্থ শব্দের অর্থ হলো সুন্দর। দীর্ঘায়ু লোকেদের 5টি কারণ, যা ব্লুজোন হিসাবে পরিচিত। ব্লুজোনের প্রথম স্থানে ওকিনাওয়া গ্রামের মানুষদের দেখা যায় পৃথিবীর অন্য প্রান্তের তুলনায় এখানকার মহিলা অনেক বেশি বাঁচেন এবং তারা সুস্থ জীবন অতিবাহিত করতে সক্ষম হন। ড্যান বুটেনের এমন 5টি স্থানে অধ্যয়ন করেছিলেন, নিম্নে সে বিষয়ে আলোচনা করা হলো। প্রথম, ওকিনাওয়া, জাপানের দক্ষিণ প্রান্ত। এখানকার মানুষেরা খাদ্য তালিকায় টোফুর মতো উপকারী সবজি রাখেন। সেই সাথে তারা ইকিগাই সম্পর্কে ওয়াকিবহাল হন এবং বন্ধুত্বের সামান্য স্পর্শে তাদের দীর্ঘায়ু প্রদান করে। দ্বিতীয়, সার্ডিনিয়া, ইটালি, নিউয়েরা এবং ডুবলিসে এলিয়া এই এলাকা। এখানকার লোকেরা খুব বেশি পরিমাণ সবজি খান। সেই সাথে তারা প্রতিদিন 2 গ্লাস করে মদ্য পান করেন। ওকিনাওয়ার মতো এখানকার মানুষেরাও মনে করেন সামাজিক দিক থেকে মানুষের মধ্যে যে বন্ধন আছে সেটাই তাদের দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। তৃতীয়, লোমা-লিন্দা, ক্যালিফোর্নিয়া। এখানকার সেভেন্থ ডে অ্যাডভান্টেজ লোকেদের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। জানা গেছে আমেরিকার মানুষদের মধ্যে এরাই সব থেকে বেশি আয়ু লাভ করে থাকে। চতুর্থ, দ্য নিকিউয়া পেনিনসুলা, অস্ট্রেলিয়া। 90 বছর বয়সের পরেও এখানকার লোকেরা সক্রিয় থাকেন। এখানকার লোকেরা মনের সুখে সকাল 5:30টার সময় ঘুম থেকে ওঠেন এবং মনের আনন্দে খেতে কাজ করতে যান। পঞ্চম, ইকারিয়া, টার্কি অঞ্চলের সমুদ্রের ধারে বসবাসকারী প্রতি 3 জনের মধ্যে 1 জন 90 বছরের বেশি আয়ু লাভ করেন, অথচ আমেরিকার গড় ব্যক্তিদের আয়ু মাত্র 9%। এই কারণে এই অঞ্চলকে বয়স্ক অঞ্চলের দ্বীপ বলা হয়। 500 বছর ধরে তারা যে জীবনযাপন করছেন এর পিছনে সেটা গুরুত্বপূর্ণ অবদান আছে বলে মনে করা হয়। ওকিনাওয়া দ্বীপের বাসিন্দারা যে দীর্ঘায়ু লাভ করেন এই পুস্তকের পরবর্তী ভাগে আমরা সে বিষয়ে এবং তার পিছনে যে রহস্য রয়েছে সেটাও বের করার চেষ্টা করব। এই 5টা অঞ্চলের মধ্যে 3টি হলো দ্বীপ, যেখানে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর যথেষ্ট অভাব আছে। সেই কারণে সেখানকার মানুষদের একে অপরের সাহায্য করে ছাড়া আর কোনো পথই নেই। কিছু মানুষের কাছে অন্যদের সাহায্য করা হলো তাদের জীবনে ইকিগাই,
আর সেটাই তাদের জীবনের দীর্ঘ জীবনের রহস্য। যারা বিষয়গুলো নিয়ে গবেষণা করেছিলেন তারা এক বাক্যে স্বীকার করেছেন যে দীর্ঘায়ু লাভের পিছনে যে রহস্য লুকিয়ে আছে তা হলো খাদ্য সংস্কৃতি, ব্যায়াম, ইকিগাই সম্পর্কে বোঝা বা জানা এবং সামাজিক সম্পর্ক। এই সমাজের লোকেরা নিজেদের জীবন এমনভাবে পরিচালনা করেন যাতে মানসিক চাপ অনেক কম হয়। সেই সাথে তারা আমিষ খাদ্য খুব কম খান, উত্তেজক জাতীয় পদার্থর সেবন কম মাত্রায় করেন, মদ্যপান করেন তাও পরিমাণ মতো, এমন পরিমাণ করেন না যাতে তাদের মানসিক বা শারীরিক চাপের সৃষ্টি হয়, বরং শরীরকে সঠিকভাবে চালনা করার জন্য প্রতিদিন হালকা এবং প্রয়োজনীয় ব্যায়ামের আশ্রয় নেন। নিজেদের খেতে কাজ করেন, মাইলের পর মাইল হাঁটেন, গাড়িতে যাতায়াতের পরিবর্তে হেঁটে যাতায়াত করাটাই তাদের অনেক পছন্দের। এদের মধ্যে বেশিরভাগ লোকেদেরই নিজেদের বাগানে কাজ করে এবং সেই সাথে হালকা ব্যায়ামের অভ্যাস করেন। 80% রহস্য। জাপানে প্রায় একটা প্রবাদ বাক্য ব্যবহৃত হতে দেখা যায়, হারা হাচি বুকাহা। খাওয়ার আগে এই কথা ব্যবহার করা হয়, এতটাই খান যাতে আপনার পেটে 80% ভরে। এটা অনেক প্রাচীন প্রবাদ। এতে পেট ভরে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অভিনয় মানুষরা পেটের 80% করে খাবার খান, তারা কখনোই পুরো পেট ভরে খাবার খান না। এতে করে খাবার হজম করতে আমাদের সুবিধা করতে আমাদের শরীরে যে ঊর্জার ব্যবহার করতে হয় তা অনেকটা সঞ্চয় হয়ে যায় এবং সেই সাথে অকারণে বৃদ্ধি হওয়া অক্সিডেশন প্রক্রিয়া অনেকটাই কম হয়। পেট 80% ভরল কিনা সেটা জানার কোনো উপায় আমাদের কাছে নেই, তাই যখনই আপনার পেট ভরে গিয়েছে বলে মনে হবে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দিন। কখনোই বেশি পেট ভরে খাবেন না, অকারণে মুখ চালাবেন না, বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না। খাবার পরে ফলের রস বা ঠান্ডা পানীয় খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে, তবে আপনি যদি এইগুলোকে এড়িয়ে চলতে পারেন তাহলে দীর্ঘ জীবনের আনন্দ উপভোগ করতে পারেন। কিভাবে খাবার পরিবেশন করা হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের লোকেরা ছোট ছোট থালায় খাবার খান, তাতে করে সেখানকার লোকেরা কম খাবার খান। জাপানে এক অদ্ভুত ধরনের থালায় খাবার পরিবেশন করা হয়। 4টা ছোট ছোট থালার সাথে একটা অপেক্ষাকৃত বড় থালা সহ মোট 5টি থালায় খাবার পরিবেশন করা হয়। আপনি যখন দেখবেন যে আপনাকে 5টা থালায় খাবার দেওয়া হয়েছে তখন আপনার মনে হবে যে আপনি ভরপেট খাবার পেয়ে গেছেন, কিন্তু খাবার শেষ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনি কম খাবার খেয়েছেন এবং তখনও আপনার পেটে খিদে থেকে যায়। এই কারণে জাপানে বিদেশি মানুষ যখন জাপানে কাজ করতে যান তখন তাদের ওজন কমে যায়। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে সেখানকার লোকেরা সারাদিনে 1800 থেকে 1900 ক্যালোরিজ গ্রহণ করেন। আমেরিকার লোকেদের মাংসপেশি যে ইন্ডেক্স 26 থেকে 27, অন্যদিকে ওকিনামায় তা হয় 19 থেকে 22। ওকিনামায় বসবাসকারী মানুষদের খাদ্য সংস্কৃতির মান খুবই উচ্চমানের। তারা সপ্তাহে 3 বার টোফু, শালগম এবং মাছ খান। তারা প্রতিদিন 30 গ্রাম সবজি খান। পুষ্টি সংক্রান্ত যে অধ্যায়টি এখানে আছে তাতে আমরা বিস্তারিতভাবে 80%-এর মধ্যে কী কী আসছে তা জানাবো। জীবনের সাথে মিলবন্ধন। ওকিনামার মানুষদের কাছে জীবনের আর এক নাম বোধহয় বন্ধু। তারা আশেপাশের লোকেদের সাথে বন্ধুর মতো ব্যবহার করেন, এটা তাদের সংস্কৃতির একটা অঙ্গ। মোয়াইয়ের অর্থ হলো একই উদ্দেশ্যে একত্রিত হওয়া জনগোষ্ঠী। এই সমাজের বহু লোকেদের কাছে সমাজ সেবাই হলো ইকিগাই। বহু বছর আগে থেকেই এই মোয়ার সংকল্প শুরু হয়ে গেছিল। সেই অনুসারে যার জমিতে শস্য কম হতো অন্য কৃষকরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। মোয়াইয়ের সদস্যরা প্রতি মাসে চাঁদা হিসাবে এক নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন। যখন তারা দেখা হয় তখন তারা খাবার খান, নিজেরা গল্প করেন এবং তারা এক ধরনের খেলা খেলেন, যেটা দাবার মতো এক ধরনের খেলা। এই ধরনের খেলার পরে যে পয়সা থেকে যায় তাই দলের কোনো এক সদস্যের হাতে তুলে দেওয়া হয়। রোটেশন অনুসারে এটা নির্বাচন করা হয়। এভাবে মোয়াইয়ের সদস্যদের আর্থিক প্রয়োজন পূরণ হয় এবং তাদের মানসিক খিদেও পূরণ হয়।
যদি মোয়াইয়ের কোনো সদস্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাহলে তাকে ঋণ দেওয়া হয়। এই সমস্ত বিষয়ের হিসাব রাখা হয় এবং প্রত্যেক সদস্য নিজেদের দায়িত্ব পালন করে কিভাবে দলের উন্নতি সাধন করা যায় সেদিকে লক্ষ্য রাখেন। এই কারণে প্রত্যেক সদস্যের মনে একটা সুরক্ষার সম্ভাবনা থাকে, কারণ তারা জানেন সাহায্যের জন্য সম্পূর্ণ দলের প্রতিটা সদস্য তাদের পিছনে আছেন। এই ধরনের মানসিকতায় তাদের যে চিন্তা থেকে দূরে রাখে এবং তারা দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হন। এখনও পর্যন্ত আমরা ইকিগাই সম্পর্কে খুবই সামান্য কিছু জেনেছি। এখনকার যুগে একটা বিষয়ে খুব বেশি করে চোখে পড়ে, মানুষেরা বয়সের আগেও যেন বুড়িয়ে যাচ্ছে। সে বিষয়ে আলোকপাত করার সাথে সাথে ইকিগাই থেকে আমাদের কী কী লাভ হতে পারে সেদিকেও তাকিয়ে দেখব আমরা। দ্বিতীয় অধ্যায়, বয়স বাড়তে না দেওয়ার উৎস। ছোট ছোট বিষয়ে আপনাকে আনন্দে ভরা দীর্ঘ জীবন লাভ করে। বয়স বৃদ্ধির পিছনের গল্প। গত শতাব্দী থেকে আমরা আমাদের গড় আয়ু প্রতি বছর 0.3 বছর উদ্বৃত্ত করতে সক্ষম হয়েছি। একবার ভেবে দেখুন তো, যদি আমাদের কাছে এমন কত তন্ত্র জ্ঞান থাকতো যার দ্বারা আমরা নিজেদের গড় আয়ু প্রতি বছর 1 বছর করে বৃদ্ধি করতে পারতাম, তাহলে আমরা নিজেদের বয়স বৃদ্ধি প্রক্রিয়াটাকে অনেক বেশি পিছনে ফেলে দিতে পারতাম আর জিমশাফটের সিদ্ধান্ত অনুসারে অমরত্ব লাভ করতে পারতাম। মনুষ্য সম্পর্কে পজিটিভ দৃষ্টিভঙ্গি করেছেন। তাদের মতে আগামী 10 বছরের মধ্যে আমরা এই অংশ পূরণ করতে সক্ষম হব। তবে বহু পণ্ডিত মনে করেছেন এমনটা অসম্ভব। তাদের মতে তন্ত্রজ্ঞান যতই বৃদ্ধি করা যাক না কেন, একটা নির্দিষ্ট সীমার পর বয়স কিছুতেই কম করা সম্ভব নয়। কিছু বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ মনে করেন 120 বছর বয়সের পর আমাদের শরীরে নতুন মাংসপেশির সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। অমরত্ব ও খরগোশ। মনে করা যাক বহু দূরে একটা বোর্ড লাগানো আছে, তাতে একটা সংখ্যা লেখা আছে। সেই সংখ্যা পর্যন্ত পৌঁছানোর পরে মৃত্যু অবশ্যম্ভাবী। এই বোর্ড হলো আপনার ভবিষ্যৎ, আর আপনি ক্রমাগত সেই বোর্ডের দিকে এগিয়ে চলেছেন। জীবনের একটা করে বছর কাটছে আর আপনি সেই বোর্ডের দিকে এগিয়ে চলেছেন। ওই বোর্ডের কাছে পৌঁছে যাওয়া মানেই আপনি মৃত্যু মুখে ঢলে পড়বেন। এবার এইভাবে ভেবে দেখুন, ওই বোর্ড ধরা আছে এক খরগোশের হাতে এবং সেও ভবিষ্যতের দিকেই এগিয়ে চলেছে। আপনি যখন 1 বছর করে এগিয়ে যান, খরগোশ তখন 6 মাস এগিয়ে যায়। এইভাবে একটা সময় আপনি সেই খরগোশের কাছে গিয়ে পৌঁছাবেন ও আপনার মৃত্যু হবে। কিন্তু যদি সেই খরগোশ প্রতি বছর 1 বছর করে এগিয়ে যায় তাহলে কি হবে? তাতে করে গতি সমান হওয়ার জন্য আপনি কোনোদিন সেই খরগোশের কাছে পৌঁছাতেই পারবেন না আর আপনি অমরত্ব লাভ করবেন। খরগোশ যে গতিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে সেটাই আমাদের তন্ত্রজ্ঞান। প্রযুক্তি যত এগিয়ে যাবে, আমরা আমাদের নিজেদের শরীরকে যতটা বুঝতে পারব, আমাদের খরগোশ ততটাই দ্রুত গতিতে এগিয়ে যেতে সম্ভব হবে। অমরত্ব বলতে সেই অবস্থাকেই বোঝায় যে প্রতি বছর খরগোশকে আরও 1 বছর করে এগিয়ে যেতে পারবো, তবেই মৃত্যু আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকবে আর আমরা অমরত্ব লাভ করতে পারবো। কার্যক্ষম মন এবং যোগাসন। এক অতি প্রাচীন প্রবাদ আছে, সুস্থ শরীরে সুস্থ মনের বাস। তবে এমন অর্থপূর্ণ প্রাচীন প্রবাদ আমাদের চিন্তা করতে বাধ্য করে। এই প্রবাদ থেকে আমরা এটা বুঝতে পারি যে শরীর এবং মন দুটোই কতটা গুরুত্বপূর্ণ। এই দুটোর সুস্থ থাকা একে অপরের নির্ভরশীল। অর্থাৎ একটা কথা খুবই স্পষ্ট, যৌবনকে ধরে রাখার জন্য সর্বদা খোলা মনে বাঁচতে হবে এবং মনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। আপনার মন যত বেশি ভারাক্রান্ত হবে, আপনার মনে তত বেশি উন্মাদনা থাকবে। তাতে করে আপনার উপর বয়স বৃদ্ধির প্রভাব খুবই কম থাকবে। ব্যায়াম করার অর্থ শরীরকে চালনা করা। এই চালনাটুকু না থাকলে আমাদের শরীরে ধীরে ধীরে অকেজো হয়ে যায়। এতে করে আমাদের দৃঢ়তা শক্তির ওপরেও একটা খুব প্রভাব পড়ে। ঠিক তেমনি যদি আমরা মানসিক ব্যায়াম না করি তাহলে আমাদের নিউরোলজিক্যাল যন্ত্র সেটাকেও জুতা হয়। এতে করে পরিস্থিতি এবং পরিবেশ অনুসারে আমরা যে প্রতিকূলতা ব্যক্ত করি তা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তাই মস্তিষ্কের ব্যায়াম করাটাও খুবই জরুরি। মস্তিষ্ক এবং মনের ব্যায়ামটাও খুবই জরুরি, এমনটাই মনে করেন
নিউরোলজিস্টরা। তিনি মনে করেন যে মস্তিষ্ককে সর্বদা উত্তেজিত এবং কার্যক্রম রাখার জন্য তা ব্যায়াম করা খুবই জরুরি। স্প্যানিশ টেলিভিশনে একটি সাক্ষাৎকার থেকে এলিয়ট বলেছেন, কার জন্য কোনটা ঠিক এবং কার কোনটা কী করতে ভালো লাগে তার মধ্যে সে করা যায়, যার থেকে সৃষ্টি হয় মানসিক চাপ। সাধারণত কোনো বয়স্ক মানুষ সেটা করতে ভালোবাসে যা তিনি আজ পর্যন্ত করে আসছেন। আসলে সব ক্ষেত্রেই তাদেরকেও দোষ দেওয়া যায় না, মস্তিষ্কের কাজ করার পদ্ধতিটাই এমন। নতুন কিছু চিন্তা করার বদলে কোনো পুরনো বিষয়কে বারবার আওড়াতে পছন্দ করে আমাদের মস্তিষ্ক। আমরা যদি সারাক্ষণ একই ধরনের কাজ করি তাহলে তা আমাদের কাছে অনেক বেশি সহজ বলে মনে হয়, যাতে করে তা করতেও আমাদের সুবিধা হয়। তাতে করে আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায় না, প্রতিদিনকার জীবনেও আমরা কোনোভাবেও লাভবান হতে পারি না। তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দৈনন্দিন জীবনের রুটিন পরিবর্তনের ব্যাপারে কোনো উৎসাহই লক্ষ্য করা যায় না, কারণ তিনি সেটা করতেই মজা পান। আপনি যদি এই শৃঙ্খলা ভাঙতে চান তাহলে নিশ্চয়ই নিজের মস্তিষ্ককে নতুন তথ্য প্রদান করতে শুরু করে দিন। যখন আপনার মস্তিষ্ক নতুন কোনো তথ্য প্রাপ্তি করে তখন তা নতুন নতুন সংযোজন করে তোলেন এবং তাকে পুনর্জীবিত করেন। তাই সর্বদা নতুন কিছু নিয়ে আলোচনা করা বা কোনো পরিবর্তনকে মেনে নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথম তা আপনার কাছে কঠিন বলে মনে হতে পারে, আপনি মানসিক চাপ বোধ করতে পারেন। তা সত্ত্বেও আপনাদের নিজেদের আরামের চিহ্ন করে বাইরে বেরোতে হবে। আপনি যদি নিজের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে পারেন তাহলে কিভাবে লাভবান হতে পারেন সেই ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও আছে। কলেজ হেমিংওয়ে, সেলিম বেজনি নিজেদের লেখা পুস্তক ম্যাক্সিমাম ব্রেন পাওয়ার, চ্যালেঞ্জিং দ্য ব্রেন ফর হেলথ অ্যান্ড ভিজিটে লিখেছেন, মানসিক প্রশিক্ষণের দ্বারা আমরা ভিন্ন ভিন্ন স্তরে লাভবান হতে পারি। তাদের মতে যখন কোনো কাজ প্রথমবার করেন তখন তা আপনার কাছে কঠিন বলে মনে হয়, সম্পূর্ণ করতে আপনাকে বহু কষ্ট সহ্য করতে হয়। কিন্তু যখন আপনি দ্বিতীয়বার সেই কাজে হাত দেন তখন আপনার প্রথমবারের অভিজ্ঞতা আপনাকে সাহায্য করে, যার ফলে সেই কাজ অনেকটা সহজ বলে মনে হয়। আসলে কাজ কিন্তু আপনি একই করছেন, তবে প্রথমবারের অভিজ্ঞতা এই কাজটি আপনাকে সহজ করে দিতে সাহায্য করছে। তাতে করে কাজের ইচ্ছে বৃদ্ধি পায় এবং কাজের গুণাগুণও বৃদ্ধি পায়। তখন যে কোনো মানুষের ক্ষেত্রেই কাজটা ধীরে ধীরে সহজ হয়ে ওঠে। মানুষের ব্যায়াম এক সাধারণ উদাহরণ হলো, যখন আপনি কারোর সাথে গল্প করেন বা খেলেন তখন আপনার মন এক নতুন ধরনের উন্মাদনা পায়। এক্ষেত্রে করে একাকিত্ব এবং হতাশা দূর হয়। 20 বছর বয়স পার করার পর আমাদের মস্তিষ্কের পেশি বয়স্ক হতে শুরু করে। বুদ্ধির খেলা, জানা বা শেখার ইচ্ছা ইত্যাদি আমাদের নিউরনসগুলোকে বয়স্ক করে দেওয়ার প্রক্রিয়াকে ধীরে করে দেয়, যার ফলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াও ধীরে ধীরে সম্পন্ন হয়। সেই সাথে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি খুঁজে পাই এবং দৃঢ়তা লাভ করি, তা আমাদের অনেক ক্ষেত্রেই লাভবান করে তোলে। মানসিক চাপ দীর্ঘায়ুর শক্তি। এমন বহু মানুষ আছেন যাদের বয়সের তুলনায় একটু বেশি বুড়ো বলে মনে হয়। গবেষণা করে দেখা গেছে মানসিক চাপের পিছনে বহু গুরুত্বপূর্ণ কারণ কাজ করে। মানসিক চাপ আপনার শরীরকে যতটা ক্ষতিগ্রস্ত করে তত ক্ষতি আর কেউ করতে পারে না। আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস ম্যানেজমেন্ট শারীরিক ক্ষতির পিছনে কী কী কাজ করেন সেই বিষয়ে একটা গবেষণা করেছেন। তাতে করে মানসিক চাপকেই আমাদের অসুস্থতার সবথেকে বড় কারণ হিসাবে ধারণ করা হয়েছে। হিডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা একটা গবেষণা করেছেন। এই গবেষণা চালানোর জন্য তারা এক অল্প বয়সী ডাক্তারকে সাক্ষাৎকারে পাঠান। এই সাক্ষাৎকারকে জটিল করে তোলার জন্য 30 মিনিটের মধ্যে কিছু কঠিন অঙ্ক সমাধান করতে দেওয়া হয়। 30 মিনিট পরে সেই ডাক্তারের রক্ত পরীক্ষা করে দেখা হয়, যাতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছিল। আশ্চর্যের বিষয় হলো প্রাকৃতিকভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে দেখা যায়। শুধু যে এই প্রতিরোধ ক্ষমতা কাজ করে তাই নয়, বরং সুস্থ পেশিগুলোকেও আক্রমণ করে, আর সেটাই সব থেকে চিন্তার বিষয়। সেই কারণে বয়স কম হওয়া সত্ত্বেও বুড়ো লাগে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় একই গবেষণা করা হয়েছে। এই গবেষণার সময় 39 জন মায়েদের
টেস্ট করে দেখা হয়েছে। যে সমস্ত মায়েদের সন্তানরা গভীর রোগে আক্রান্ত ছিল তাদের সাথে সাথে সুস্থ সন্তানদের মায়েদের রক্ত পরীক্ষা করে দেখা হয়। তখন তারা এটা বুঝতে পারে যে মানসিক চাপ পেশিগুলোর উপরে হামলা করে এবং যার ফলে নতুন পেশি গঠনের প্রক্রিয়া শ্লথ হয়ে যায় আর পেশিগুলো বয়স্ক হতে শুরু করে। এই গবেষণা থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে মানসিক চাপ যত বেশি হবে আমাদের মাংসপেশির ওপরে তত বেশি কুপ্রভাবের সৃষ্টি হবে। মানসিক চাপ কিভাবে কাজ করে? আজকাল মানুষের জীবন মানে প্রতিযোগিতার জীবন। প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। এমন ক্ষেত্রে অবশ্য সর্বদা শারীরিক সমস্যার শক্তি পেয়ে থাকে আর প্রতিক্রিয়াস্বরূপ শারীরিক চাপের সৃষ্টি হয়। এমনিতেই প্রক্রিয়াকে অর্থাৎ এই চাপ সৃষ্টির প্রক্রিয়াকে ভালোই বলা চলে, কারণ এর ফলে আমরা আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারি। এইভাবে ওঠাপড়ার মধ্য দিয়েই আমরা কঠিন পরিস্থিতির হাত থেকে রক্ষা পাই এবং সমস্যার হাত থেকে রেখা পেতে পারি। আমরা যখনই কোনো রকম বিপদের আশঙ্কা দেখতে পাই আর তখনই আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। তার দ্বারা আমাদের শরীরের হরমোন তৈরি হয় যে কর্টিকল টপিক নির্মাণ করে, যা আমাদের নার্ভ সিস্টেমের দ্বারা সারা শরীরে প্রভাবিত হয়। এরপর খবর পৌঁছে যায় অ্যাড্রিনালিন গ্রন্থিতে আর এই গ্রন্থি কর্টিসল নির্মাণে কাজ করে। অ্যাড্রিনালিন আমাদের শ্বাসগ্রহণের প্রক্রিয়াকে দ্রুত করে দেয় এবং পালস রেট বৃদ্ধি করে। এতে করে আমাদের স্নায়ুতন্ত্র সামনে আসা যে কোনো বিপদের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। এই সময়ে কর্টিসল আমাদের শরীরের ব্লাড গ্লুকোজ এবং ডোপামিনের মাত্রা বৃদ্ধি করে, যার ফলে আমরা চার্জ হয়ে যাই এবং সমস্যার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপাতত দৃষ্টিতে এই চাপ আমাদের জন্য খুবই কার্যকরী এবং তা আমাদের রক্ষাও করে, কিন্তু যদি কম সময়ের মধ্যে বারবার এই চাপের সৃষ্টি হয় তাহলে অবশ্যই তা আমাদের জন্য ক্ষতিকারক হিসাবে প্রমাণিত হবে। আপনি যদি ক্রমাগত মানসিক চাপের মধ্য দিয়ে দিন কাটান তাহলে তা আপনার শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক হিসাবে প্রমাণিত হয়। মস্তিষ্কের যে পেশিগুলির স্মরণশক্তি কাজ করে, অতিরিক্ত মানসিক চাপ সেই পেশিগুলির ওপরে খুবই প্রভাব বিস্তার করে। তাতে করে আপনার ভিতরের নেগেটিভ প্রভাবের সৃষ্টি হয়। মানসিক চাপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তার থেকে হতাশার জন্ম নেয়। যে হরমোনসের প্রভাবে আপনি যে হতাশার হাত থেকে রেহাই পেতে পারেন, অতিরিক্ত মানসিক চাপ সেই হরমোন সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। পরিণামস্বরূপ আপনার ভেতরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন ধরুন খিটখিটা মেজাজ, ঘুম না আসা, চিন্তা এবং অতিরিক্ত চাপ। এখানে বৃদ্ধ মানুষ এবং লোকের মধ্যে একটি পার্থক্য নিরূপণ করা হলো। প্রথমত, বেশিরভাগ সময় শান্ত হয়ে বসে থাকে বৃদ্ধ মানুষরা। অপরপক্ষে প্রগতিশীল মানুষরা সর্বদা ব্যস্ত এবং সমস্যার মধ্যে থাকে। দ্বিতীয়ত, বৃদ্ধ মানুষ বিশেষ কিছু ঘটনার কারণে মানসিক চাপের মধ্যে থাকে। অপরপক্ষে প্রগতিশীল লোক সর্বদা অনলাইনে থাকে এবং কখন ফোনে নোটিফিকেশন আসবে তার জন্য অপেক্ষা করে। তৃতীয়ত, বৃদ্ধ মানুষের ক্ষেত্রে প্রকৃত সমস্যার মধ্যে এরা থাকে এবং এই সমস্যা তাদের জীবন মরণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অপরপক্ষে প্রগতিশীল লোকের ক্ষেত্রে অনেক সময় একটা SMS বা ইমেলও তাদের কাছে সমস্যার সংকেত বলে মনে হতে পারে। চতুর্থত, সমস্যা প্রকৃত হওয়ার কারণে বৃদ্ধ মানুষের ক্ষেত্রে সমস্যার সময় কর্টিসল এবং অ্যাড্রিনালিনে সুস্থ রাখতে সাহায্য করে। অপরপক্ষে প্রগতিশীল মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সর্বদা কম মাত্রায় কর্টিসলের প্রভাবের কারণে শরীরে ক্ষতি করে এবং বিপদকে ডেকে আনতে পারে, এরকম পরিমাণও দেখা যায়। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাই তা আমাদের শরীর এবং মনের ওপরে বিশেষ প্রভাব ফেলে। কিন্তু যদি আপনি সময়ের আগেই বুড়ো হতে না চান তাহলে আপনাকে দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে হবে। কীভাবে নিজেকে মানসিক চাপের থেকে দূরে রাখা যায় সেটা দেখতে হবে। মানসিক চাপ কম কমার জন্য সর্বদা আপনাকে সজাগ এবং মাইন্ডফুল থাকতে হবে। যে ভয় আপনাকে চেপে ধরেছে, যা সত্যি হোক বা মিথ্যে, তার থেকে যে মানসিক চাপের সৃষ্টি হয় তা আপনার শরীরে অবশ্যই ডোপামিনের সৃষ্টি করতে পারে। এতে করে আমাদের শরীরের হজম শক্তি তো কমেই যায়, সঙ্গে সঙ্গে ত্বক এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তাই সমস্যার সৃষ্টি হওয়ার আগেই আমাদের তার সমাধান খুঁজে নিতে হবে। অনেকেই তার জন্য মাইন্ডফুল থাকা বা সজাগ থাকাকে পরামর্শ দিয়েছেন। মানসিক চাপ মুক্ত থাকার জন্য সজাগ থাকাটা খুবই প্রয়োজনীয়। আমরা কোনো পরিস্থিতিকে কতটা গুরুত্ব দিচ্ছি তার উপরে আমাদের সজাগ থাকার ব্যাপারটা নির্ভর করছে।
এতে করে আমরা বর্তমান নিয়ে বাঁচতে পারি এবং আমরা নিজেদের বিচারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। কোনো এক সময় অসুস্থতা এবং মানসিক চাপ আজ রবার্ট ট্রান্সিকে জর্জরিত করে দিয়েছিল, কিন্তু মাইন্ডফুলনেসের সাহায্যে তিনি নিজেকে শুধু বাঁচাতে পেরেছেন তাই নয়, সেই সঙ্গে তিনি সার্টিফাইড ইনস্ট্রাক্টরও হয়ে উঠেছিলেন। এই জন্য তিনি সবার আগে নিজের ব্যস্ত জীবনকে পরিত্যাগ করেছিলেন। তার মতে আমরা আমাদের বিচারগুলোকে নিয়েও বিচার করতে বসি, সেটা আমাদের অভ্যাস হয়ে যায়, যে কারণে আমরা আমাদের একটা চক্রগুহের মধ্যে আটকে পড়ি। কোনো একটা সময় মানসিক চাপ রবার্টকে আমাদের এই চক্রগুহ থেকে বাইরে আসার কলা শিখতে হবে। আমরা অনেককেই চিনি যারা খাবার খেতে খেতে ফোনে কথা বলা অথবা টিভি দেখেন। আপনি যদি এমন কাউকে জিজ্ঞেস করেন যে আপনি এখনই যে অমলেটটা খেলেন তাতে পেঁয়াজ ছিল কিনা, তিনি উত্তর দিতে পারবেন না। সজাগ থাকার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে তা হলো ধ্যান বা মেডিটেশন। এই বিশ্ব প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন রকমের বার্তা প্রেরণ করেন। ধ্যান সেই বার্তা গ্রহণের ক্ষেত্রে ছাঁকনির কাজ করে, অর্থাৎ কোন বার্তা আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত আর কোনটা না, তা ধ্যানের সাহায্যেই ঠিক করা যায়। শ্বাস বায়ুর সঙ্গে সম্পর্কিত ব্যায়াম এবং বডি স্ক্যানের মাধ্যমেও আমরা এটা পূরণ করতে পারি। মাইন্ডফুলনেস অর্থাৎ সজাগ থাকার জন্য আমাদের শিক্ষাটা খুবই জরুরি। যদি আমরা সর্বদা মনোযোগ সহকারে এই কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের মানসিক চাপকে মুক্ত করতে পারি। সামান্য মানসিক চাপ কিন্তু আপনার জন্য ভালো। অত্যধিক মানসিক চাপ আপনার শরীর এবং দীর্ঘায়ুর পক্ষে খুবই ক্ষতিকারক প্রভাব বিস্তার করে, তা আপনার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু সামান্য মানসিক চাপ আপনার জন্য খুবই লাভজনক। ডক্টর হাওয়ার্ড বলেছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি প্রায় 20 বছর মানসিক চাপে বিভিন্ন কাজ করেছেন। তিনি মানুষের জীবনের ওপরে চাপ কীভাবে প্রভাব বিস্তার করে সেটাই ছিল তার গবেষণার মূল কারণ। তার মতে মানুষের মধ্যে যে সামান্য পরিমাণ মানসিক চাপ থাকে তাহলে তার যে কোনো সমস্যার সাথে লড়াই করার শক্তি সরবরাহ করে। এই ধরনের মানুষেরা বহুদিন বাঁচে এবং একটা সুন্দর জীবন অতিবাহিত করতে সক্ষম হয়। এর থেকে একটা বিষয় প্রমাণিত হয়, যারা নিজেদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারেন তাদের ওপর মানসিক চাপ পজিটিভ প্রভাব বিস্তার করতে পারে এবং এর ফলে তাদের জীবন আনন্দে ভরে ওঠে এবং এর ফলে তারা মদ্যপান বা ধূম্রপানের মতো অভ্যাসে লিপ্ত হন না। এর মধ্যে আপনি এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হবেন যাতে 100 বা 110 বছর বয়স পর্যন্ত জীবন অতি করে। তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন তারা কতটা ভালো জীবন অতিবাহিত করতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তারা একটা কর্মময় জীবন অতিবাহিত করতে সক্ষম হচ্ছে। বসে থাকা বয়স বৃদ্ধির কারণ হতে পারে। সব পশ্চিমে এক স্থানে কাজ করে থাকার সংস্কৃতি একটা মাথা চালা দিয়েছে। এর থেকে উচ্চ রক্তচাপ মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি যদি ঘরে বা বাইরে যদি কোনো স্থানে একই সঙ্গে বসে কাজ করেন তাহলে তা আপনার মাংসপেশিগুলোকে দুর্বল করে দিবে। তাতে করে নিঃশ্বাস এবং প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হতে পারে। একই জায়গায় বসে থাকার কারণে হাইপারটেনশন, বদহজম, হৃদরোগ বা হাড় দুর্বল হয়ে যেতে পারে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যারা একই জায়গায় বসে কাজ করেন তাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অন্যদের তুলনায় অনেক কম। এদের শরীরের কার্যক্ষমতা বিশেষভাবে প্রভাবিত হয়। যারা কোনো অফিস বা কোম্পানিতে কাজ করেন শুধুমাত্র তারাই যেমন সমস্যায় পড়েন তা নয়, সব বয়সী সমস্ত রকম মানুষের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা যায়। কিছু বাচ্চাদের মধ্যেও একই স্থানে বসে থাকা অভ্যাস দেখা যায়। তাদের মোটা হতেও খুব বেশি সময় লাগে। মোটা হওয়ার এই প্রবণতা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার রোগকে আমন্ত্রণ জানায়। তাই ছোট বয়সে সক্রিয় জীবন অতিবাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। এক জায়গায় বসে না থাকাটা খুব কঠিন কাজ নয়। আপনি নিজের দৈনন্দিন জীবনে সামান্য পরিবর্তন আনলে এমন সমস্যার হাত থেকে রেহাই পাবেন। আপনি যদি নিজেকে ভিতর এবং বাইরে সমানভাবে সক্রিয় রাখতে চান তাহলে আপনাকে জীবনের খানিকটা পরিবর্তন আনতেই হবে। তার জন্য আপনাকে কয়েকটা বিষয় নিয়ে নিজের জীবনের অঙ্গ করে নিতে হবে। অফিস যাওয়ার সময় হেঁটে যান। যদি সেটা সম্ভব না হয় তাহলে যেভাবেই হোক দিনে অন্তত 20 মিনিট হাঁটুন। লিফটের বদলে সিঁড়ির ব্যবহার করুন। এতে করে আপনার মাংসপেশিগুলো দৃঢ় হয়ে উঠবে এবং আপনার নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াও ভালো হয়ে উঠবে। বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করুন। এতে করে
টিভির সামনে বসে আপনি যে ব্যর্থ সময় অতিবাহিত করছেন তার পরিবর্তে আপনার শরীর খানিকটা হাঁটা চলার সুযোগ পাবে। জাঙ্ক ফুডের পরিবর্তে ফল খাওয়া শুরু করুন, যেতে করে আপনাকে বারংবার খেতে হবে না এবং আপনার শরীরও একটা ভালো খাবার পাবে। সঠিক মাত্রায় ঘুমটা খুবই জরুরি। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম আমাদের শরীর খুবই জরুরি। এবার তার চাইতে বেশি সময় ঘুমোলে আপনার শরীর অলসতায় ভরে উঠবে। ছোটো বাচ্চা বা গৃহপালিত পশুদের সঙ্গে খেলুন বা কোনো সঙ্গের সদস্য হওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার শরীরের ভেতর থেকে দৃঢ়তা লাভ করবেন, সেই সাথে মনেও নতুন শক্তি সঞ্চার হবে এবং নিজের প্রতিভাও বিকশিত হয়। আপনি প্রতিদিন যে কাজগুলি করেন সেই বিষয়ে অবশ্যই সজাগ থাকবেন। কী কারণে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণের সন্ধান করে তারপরে সেগুলি সলভ করুন। তার পরিবর্তে সুঅভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারেন, তাতে করে আপনার শরীর এবং মন দুই সজাগ হয়ে উঠবে, আর সেই সাথে আপনি দীর্ঘ জীবনের বীজ বপন করতে সক্ষম হবেন। সুস্থ থাকার রহস্য। শরীরের ভেতর এবং বাইরে দুই দিকেই আমাদের বয়স বৃদ্ধি পায়। মানছি, মানুষের শরীরের দুই দিকেই, শরীর এবং মন দুদিকেই একসঙ্গে হয়, কিন্তু শরীরের বয়স বোঝা সম্ভব নয়। আমাদের শরীরে যা যা পরিবর্তন হয় আমাদের ত্বকে তা পরিবর্তন বোঝা যায়। ত্বককে আমাদের অভ্যন্তরীণ শরীরের আয়না বলে মনে হয়। যে মডেলরা ফ্যাশন শোতে অংশ নেন তারা বলেন যে কোনো শরীর আগের দিন 9 থেকে 10 ঘন্টা ঘুমন, যাতে করে তাদের ত্বকে একটা আলাদা সতেজতা দেখা যায়, যা অনেক বেশি সুস্থ মনে হয়। ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে যৌবন ধরে রাখার জন্য সব থেকে বেশি দরকার হলো ঘুম। আমরা যখন ঘুমাই তখন আমার শরীরের মেলাটোনিন হরমোনের সৃষ্টি হয়, যার সাহায্যে আমরা যৌবন ধরে রাখতে পারি। প্রভাবশালী অ্যান্টিঅক্সিডেন্ট হল মেলাটোনিন, আমাদের বহু বছর বাঁচতে সাহায্য করে। এর সাথে বহু কিছু লাভজনক দিক আছে। এটা আমাদের বহু রোগের সঙ্গে লড়তে সাহায্য করে। 2, ক্যান্সারের সঙ্গে লড়াই করার মতো প্রয়োজনীয় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। 3, প্রাকৃতিক ইমিউনিটি সৃষ্টি করে। অ্যালজাইমার মতো রোগের আশঙ্কা কম পায়। হৃদরোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি করে। এই কারণগুলির জন্যই মেলাটোনিন আপনাকে সর্বদা যৌবন ধরে রাখতে সাহায্য করে। 30 বছর বয়সের পর থেকে মেলাটোনিন উৎপাদনের মাত্রা হ্রাস পায়, এটা মাথায় রাখবেন। কিন্তু যে প্রক্রিয়াগুলির আলোচনা করা হয়েছে তার সাহায্যে আপনি মেলাটোনিন উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে পারেন। 1, সুষম খাদ্য গ্রহণ করা। খাবারে যেন ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, সেদিকে বিশেষ ধ্যান দেবেন। 2, শরীরকে সঠিক মাত্রায় রোদ খাওয়ানো জরুরি। 3, দিনে 8 থেকে 9 ঘন্টা ঘুমন। 4, মানসিক চাপ, অতিরিক্ত মদ্যপান, অতিমাত্রা ধূমপান আপনার গভীর ঘুমের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে। অতিরিক্ত কাফিন জাতীয় দ্রব্য সেবন করা গভীর ঘুমে ব্যাঘাত ঘটলে মেলাটোনিন সৃষ্টির ক্ষেত্রেও ব্যাঘাত ঘটবে। কৃত্রিম উপায়ে মেলাটোনিন সৃষ্টি করা যায় কিনা তা নিয়ে গবেষণা চলছে, তাতে করে আপনি দীর্ঘায়ুর অধিকারী হতে পারেন। যদি তা করা সম্ভব হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, সর্বদা যৌবন ধরে রাখতে হয় আমাদের নিজের ভিতরেই আছে। যুবক থাকার দৃষ্টিভঙ্গি। আমাদের মন অসীম শক্তির অধিকারী। আপনাকে যুবক দেখাবে নাকি বুড়ো তার জন্য আপনার মনও অনেকখানি দায়ী। অনেক ডাক্তারই মনে করেন মানুষের মনের যৌবন ধরে রাখার জন্য মনকে চালনা করা বা তাকে দৃঢ় রাখাটা খুবই জরুরি। এটাই ইকিগাইয়ের তত্ত্ব। শুধুমাত্র সমস্যার সময় ব্যবহার করলে হবে। সর্বদা জোশে পরিপূর্ণ এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে চলে। নিয়োশিমা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করা হয়েছিল তার উপরে ভিত্তি করে 2টি ফলাফল পাওয়া যায়। প্রথমত, সেখানকার মানুষদের মধ্যে অসীম পজিটিভ দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, তারা সৃজনশীলতার দিক থেকেও খুবই সক্ষম। অন্যভাবে বলতে গেলে বলা যায়, যারা যে কোনো সমস্যাকেই পজিটিভ দৃষ্টিতে দেখতে জানে এবং নিজের আবেগকে সঠিক পথে চালনা করতে জানে, তারা সঠিকভাবে দীর্ঘ জীবনের পথেও এগিয়ে যেতে সক্ষম। যারা সমস্যার মধ্য থেকেই নিজেদের মুখের হাসি ধরে রাখতে চান তাদেরকে সারা জীবন যুবক বলে মনে হয় এবং সংযমী জীবনশৈলী চিন্তা দূর করতে এবং মানসিক চাপ কম করতে সাহায্য করে। যারা 100 বছরের বেশি বাঁচে আর যারা দীর্ঘজীবনের অধিকারী হয়
তাদের মধ্যে বেশ কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাদের জীবনেও বহু সমস্যা আসে, কিন্তু তারা সেই সমস্যাগুলোকে পজিটিভ দৃষ্টিতে দেখতে জানে। তারা হাসি মুখে সমস্যার মুখে ঝাঁপিয়ে পড়ে এবং তা জয় করতে সক্ষম হয়। 2017 সালে বিশ্বের সবথেকে বয়স্ক মানুষ হিসাবে আলেকজান্ডার এমিসকে চিহ্নিত করা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল 111 বছর। এই সুবাদে তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডের জায়গা করে নেয়। তার সাক্ষাৎকার নিতে গিয়ে এই দীর্ঘায়ু প্রাপ্তির পিছনে কী কী কারণ আছে সেইগুলি জানতে পারি। দীর্ঘায়ু কারণ, আমি যখন অগ্নিতে ছিলাম তখন একদিন এক মহিলার কবিতা শুনছি। সেই মহিলার বয়সও ছিল প্রায় 100 বছর। এই কবিতা তিনি নিজের ভাষায় অর্থাৎ জাপানি ভাষায় শুনিয়েছিলেন। বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য সমস্ত খাবারের মধ্যেই খুশি মিশিয়ে নাও। তাড়াতাড়ি শোনো, তাড়াতাড়ি উঠুন, সঙ্গে সঙ্গে চলতে শুরু করুন। আর আমি প্রতিদিন শান্তি নিয়ে বাঁচি এবং জীবনযাত্রার আনন্দ উপভোগ করি। সুস্থ ও দীর্ঘায়ুর জন্য আমি প্রতিটা মুহূর্তকে নিজের বলে মনে করি। গরম, ঠান্ডা বা বর্ষা সমস্ত ঋতুই আমার কাছে প্রিয়। আপনার আঙুলের বয়স কত তা নিয়ে ভাববেন না। নিজের মস্তিষ্ক দিয়ে আঙুলের সাহায্যে কাজ করে যান। সর্বদা কাজের মধ্যে ডুবে থাকুন আর কাজ করতে থাকুন। 100 বছর বয়স নিজের থেকে আপনার হাতে এসে ধরা দেবে। এবার আমি নিজের আঙুলের ব্যবহার করে পরের পৃষ্ঠায় যেতে বলছি। এই অধ্যায়ে নিজের জীবন এবং দীর্ঘ জীবনের মধ্যে কেমন সম্পর্ক রয়েছে সেটা দেখেছে। ভিয়েনা পলিটেকনিক হাসপাতালে ফ্রাঙ্কেল যখন গবেষণা শুরু করেন, তিনি তখন বুঝতে পারেন যে শতাংশ মানুষ কোনো না কোনোভাবে নিজের অস্তিত্ব সংক্রান্তের জন্য ব্যস্ত রয়েছে। যখনই মানুষ নিজের জীবনে এই উদ্দেশ্য প্রাপ্তি করতে সক্ষম হয়, তখনই মানুষ এই নিজের জীবনের অস্তিত্ব লড়াইয়ে সক্ষম হয়। ফ্রাঙ্কেল নিজের জীবনে যা বুঝেছেন তারা যখন নিজেদের জীবনের অতীতের দিকে তাকিয়ে দেখেন, তখন তাদের কোনো কষ্ট হয় না, কারণ তারা নিজেদের জীবনের উদ্দেশ্যগুলিকে খুব ভালোভাবে করতে পেরেছে এবং তার জন্য তাদের ভিতরে একটা সন্তুষ্টি বোধ জন্মায়। লোকোথেরাপির মাধ্যমে একটি সুন্দর জীবনের দিকে যায়। এর বিশেষ কিছু তথ্য। 1. শার্টের মতে আমরা জীবনের উদ্দেশ্যগুলো বরং তা খুঁজে বের করি। 2. আমাদের প্রত্যেকের কাছে জীবনের কোনো না কোনো উদ্দেশ্য থাকে, আর জীবনের প্রতিটা পর্বে তার ভেতরে কিছুটা পরিবর্তন দেখা যায়। 3. যদি আমরা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তাহলে ঠিক তেমনটাই ঘটতে শুরু করে। ঠিক তেমনি যদি আমরা নিজেদের লক্ষ্যের দিকে প্রয়োজনের অধিক ধ্যান দিতে শুরু করি, তাহলে তা নিজের থেকেই আমাদের থেকে অনেক দূরে যেতে শুরু করে। 4. আপনি যদি খুশিতে থাকেন, ভিতরটা যদি দৃঢ়তায় পূর্ণ থাকে, তাহলে নিরাশা ও নেগেটিভ চিন্তা আপনার থেকে দূরে সরে যায়। 5. আমাদের প্রত্যেকের মধ্যে অসাধারণ ও মহান কার্য করার ক্ষমতা আছে, কিন্তু আমরা মহান উদ্দেশ্য প্রাপ্ত করতে পারবো কিনা তা আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি তার উপর নির্ভর করে না, বরং সেই পরিস্থিতিতে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি তার উপর নির্ভর করে। পরবর্তী কিছু পৃষ্ঠায় ফ্রাঙ্কলের করা এই গবেষণা নিয়েই আমরা কথা বলবো। তাতে করে আমরা এটা বুঝতে সক্ষম হব যে আমাদের জীবনের উদ্দেশ্য কিভাবে আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে। থিওরি 1. ভিক্টর ফ্রাঙ্কল, জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে তিনি নিজেই বন্দী ছিলেন। আটক থাকা বন্দীদের উপর গবেষণার পর মনোবৈজ্ঞানিকরা এটা বুঝতে পারেন যে সমস্ত বন্দীরা সেখান থেকে মুক্তি পেয়ে বাইরে যাওয়ার পর বাইরের জগতে গিয়ে কিছু করার স্বপ্ন দেখেছিল, তাদের ভিতরে বাঁচার ইচ্ছাটা অনেক বেশি ছিল। ফ্রাঙ্কেলের ক্ষেত্রে এই কথাটা বিশেষভাবে সঠিকভাবে প্রমাণিত হয়। সেখান থেকে মুক্তি পাওয়ার পর তিনি যখন লোকোথেরাপির কার্যশৈলী শুরু করেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি এর পিছনে ফ্রাঙ্কেল একটা লক্ষ্য পূরণের কথা ভেবেছিলেন, যার ফলে ওই শিবিরে বন্দী থাকতে চায়নি। তিনি নিজেকে সামলাতে পেরেছিলেন। তিনি যখন সেখান থেকে মুক্তি লাভ করে বাইরে আসেন, তখন তার কাছে সমস্ত বিষয় লিখিত রূপেই হাজির ছিল, যা শুধুমাত্র প্রকাশিত হওয়ার অপেক্ষায় ছিল। যখন তার সমস্ত লেখা আটক করে নেওয়া হয়,
তখনও তিনি পুনরায় সব কিছু লিখতে প্রস্তুত ছিলেন। হয়তো সেই কারণেই ওই শিবিরে হওয়া সমস্ত অত্যাচার তিনি মুখ বলে সহ্য করতে পেরেছিলেন। শুধু তাই নয়, টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগের হাত থেকেও নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন এবং জীবনের এক আলাদা অর্থ প্রাপ্ত করেছেন। তিনি কোনোভাবেই নিজের গবেষণার হাত ছাড়েননি, আর সেই সংক্রান্ত সমস্ত কিছু তিনি ছোট ছোট কাগজের টুকরোতে লিখে রাখতেন। থিওরি 2, আমেরিকান রাজনীতিবিদ। উত্তর আমেরিকার এক রাজনীতিবিদ ফ্রাঙ্কলের কাছ থেকে কিছু পরামর্শ নিতে এসেছিলেন। অবশ্য তিনি আগে থেকেই আমেরিকার মনোরোগ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। ফ্রাঙ্কল তাকে একটা খুবই যুক্তিযুক্ত কিন্তু সহজ প্রশ্ন করেন। তিনি জিজ্ঞাসা করেন তার হঠাৎ কেন কোনো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ প্রয়োজন মনে হলো। তখন তিনি বলেন, আমাদের নিয়ম এবং পররাষ্ট্র নীতি আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিন্তু সরকারের একজন সদস্য হিসাবে আমি সেই নীতি মেনে নিতে বাধ্য। তিনি যে বিশেষজ্ঞের কাছে যেতেন সেই বলতো বাবার সঙ্গে তার মতের যে পার্থক্য আছে তা মিটিয়ে নিতে, এবং মতের পার্থক্য থাকা সত্ত্বেও এমন ব্যবহার করতে বলতেন যাতে মনে হয় তাদের বিচারের মধ্যে কোনো ভিন্নতা নেই, তাদের বিচারধারার সমান। সকলে একই পরামর্শ দেয়। বেশ কয়েক বছর ধরে তিনি তা অনুসরণ করার চেষ্টাও করেন, কিন্তু কিছুতেই তা মেনে নিতে পারেন না। ফ্রাঙ্কল তাকে বোঝান যে মতের পার্থক্যটা তার সমস্যার কারণ নয়, বরং নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করাটাই তার সব থেকে বড় সমস্যা। এই ঘটনার কয়েক বছর বাদে ফ্রাঙ্কল আর এক রাজনীতিবিদের কাছ থেকে জানতে পারেন সেই ব্যক্তি তখন অন্য আর এক ক্ষেত্রে কাজ করেন এবং তাতে করে তার সমস্ত রকম সমস্যা দূর হয়ে যায়। তিনি কোনো রকম সমস্যা ছাড়াই আনন্দের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করছেন। ফ্রাঙ্কল মনে করেন ওই রাজনীতিবিদের কোনো রকম মনোরোগ চিকিৎসার প্রয়োজন ছিল না। তিনি মানসিক দিক থেকে দুর্বল ও অসুস্থ এমন কথা ভাবারও কোনো কারণ ছিল না। আসলে তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলেন না। যখন তিনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়ে যান, তখন তিনি আনন্দদায়ক এবং সন্তুষ্ট জীবনযাপন করতে শুরু করেন। থিওরি 3, আত্মহত্যা করতে চাওয়া মা। এক মা তার 11 বছরের ছেলে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ফ্রাঙ্কলের কাছে চিকিৎসার জন্য আসেন। তার আরেক ছেলে ছিল, কিন্তু সেই ছেলে জন্মগত প্রতিবন্ধী। তিনি নিজের সাথে ওই ছেলেকে শেষ করে ফেলবেন বলে ঠিক করেছেন। সেই অনুসারে চেষ্টাও করেছিলেন। তিনি নিজের দুঃখ এবং সন্তানের কষ্ট দূর করার জন্য তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই প্রতিবন্ধী ছেলের মনে হয়েছিল তার জীবনের কিছু উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য সে বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু তার মা যদি নিজে হাতে তাকে মেরে ফেলে, তাহলে সেই উদ্দেশ্য কিছুতেই পূরণ হওয়া সম্ভব ছিল না। ওই মহিলা একদিন চার্চে গিয়ে সকলের সামনে নিজের সমস্যার কথা বলেন। তাকে সাহায্য করার জন্য ফ্রাঙ্কল আর এক মহিলাকে মঞ্চে আসতে সাহায্য করে এবং তাকে কল্পনা করতে বলেন যে সে বুড়ো হয়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষা আছে, তার কাছে অনেক পয়সা আছে কিন্তু কোনো সন্তান নেই। তখন তার মনে হচ্ছিল সব থাকা সত্ত্বেও তার জীবন ব্যর্থ। যখন আত্মহত্যা করতে যাওয়া মহিলার সামনে এই কথাগুলো বলা হয়, তখন তার মনে হয়, আরে আমার কাছে আর কিছু থাকুক আর বা নাই থাকুক, অন্তত পক্ষে আমার কাছে একটা ছেলে তো আছে, তাই বা কম কি। এই ছেলের জন্য আমি অনেকের থেকে অনেক বেশি ভাগ্যশালী। আমি এই প্রতিবন্ধী ছেলেকে একটা সুন্দর জীবন দিতে পারি এবং একটা আনন্দ ভরা জীবন কাটাতে পারি। আমি নিজের জীবন সম্পূর্ণ করে সেই নিজের সুযোগ প্রাপ্ত করার চেষ্টা করব। আমার কাছে যে সুযোগ আছে সেটাকে আমি সঠিক করে তুলবই। এইভাবে একটা মাত্র কল্পনার সাহায্যে যখন তিনি নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পান, তখন তিনি জীবনের উদ্দেশ্য খুঁজে পান এবং সেই সাথে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পান, এবং সে বিষয়ে তিনি তখন পর্যন্ত সজাগ ছিলেন না। থিওরি 4, দুঃখে ব্যাকুল এক ডাক্তার। একবার এক বয়স্ক ডাক্তার ফ্রাঙ্কলের কাছে আসেন থেরাপি নেওয়ার জন্য। মাত্র 2 বছর আগে তিনি নিজের স্ত্রীকে হারিয়েছিলেন। তাতে করে তার সম্পূর্ণ জীবন যেন অতলে তলিয়ে গিয়েছিল। সে নিরাশার হাত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে তিনি ফ্রাঙ্কলের কাছে এসেছিলেন। তাকে কোনো রকম পরামর্শ দেওয়ার আগে ডাক্তার তার জীবনে কী কী ঘটেছে তা জানার আগেই ফ্রাঙ্কল তাকে জিজ্ঞাসা করলেন, ধরে নিন আপনার স্ত্রীর বদলে আপনি মারা গেছেন,
তাহলে কি হতো? ডাক্তার বলেন, আমার স্ত্রী খুবই সরল এবং সাদাসিধে মানুষ ছিলেন। তাকে বহু কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সেই কথা শোনার পরে ফ্রাঙ্কেল বলেন, দেখুন ডাক্তার, আপনি কত মহান মানুষ। আপনার নিজের স্ত্রীকে কত কষ্টের হাত থেকে বাঁচিয়েছেন। আপনি নিজে তো কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রীকে সমস্ত কষ্টের হাত থেকে আপনি মুক্তি দিয়েছেন। এই কথা শোনার পর ডাক্তার কোনো কথা না বলে ফ্রাঙ্কেলের হাতটা ধরে কাঁদে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তার চোখ বহু কথা বলে যায়। তার জীবন যেন নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিল। আমি আমার স্ত্রীকে অনেক রকম কষ্টের হাত থেকে বাঁচাতে পেরেছি। এই বিচার তাকে আনন্দ দেয় এবং তিনি নতুনভাবে জীবনযাপন করতে সক্ষম হন। মরিতা থেরাপি। লোকোথেরাপি যে যুগে আবিষ্কার হয়, সেই যুগের কয়েক বছর আগে জাপানের সোমা মরিতার জীবন উদ্দেশ্যে এক থেরাপি নির্মাণ করেন, যে নিউরোসিস, ওসিটি এবং অপারেশন বা চিকিৎসা যে পরজীবনে যে নিরাশার সৃষ্টি হতে পারে তার থেকে বাঁচার জন্যই এর ব্যবহার শুরু হয়। সোমা মরিতা যে শুধুমাত্র একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন তা নয়, তিনি সেই সাথে একজন বুদ্ধিস্ট ছিলেন। তার চিকিৎসা পদ্ধতির মধ্যে ছিল আধ্যাত্মিকতা, যা জাপানে এক নতুন চিকিৎসা ব্যবস্থার দরজা খুলে দিয়েছিল। পশ্চিমের বেশিরভাগ মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে মানুষের আবেগের দিক থেকে বিশেষভাবে কাজ করা হয়। তাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখার এবং সেই অনুসারে কাজ করার পরামর্শ দেওয়া হয়, কারণ মনে করা হয় যে তাদের মনে যে ধরনের ভাবনা থাকে আমরা ঠিক সেই অনুরূপ চিন্তা করি, আর আমাদের চিন্তার প্রতিফলন দেখা যায় আমাদের কাজের মধ্যে। এর বিপরীতে মরিতা থেরাপিতে নিজেদের আবেগ বুঝে তাকে স্বীকার করার পরামর্শ দেওয়া হয়, কারণ তিনি মনে করেন আমাদের ভাবনায় আমাদের কাজের দিক নির্দেশ করে। এখন আমাদের মনে যে ভাবনাগুলি ঘুরে বেড়াচ্ছে তা স্বীকার করার সাথে সাথে নতুন ভাবনা নির্মাণের কলাও শিখতে হবে। সোমা মরিতার মতে অভিজ্ঞতা এবং চেষ্টার সাহায্যে এই কলা রপ্ত করা সম্ভব। মরিতা থেরাপিতে কোনো পরিমাণকে অগ্রাহ্য করার পরামর্শ দেওয়া হয় না, বরং এই থেরাপিতে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভয়, নিরাশা এবং চিন্তার মতো বিষয়গুলিকে স্বীকার করার কথা পরামর্শ দেওয়া হয়। মরিতা থেরাপির উপরে ভিত্তি করে লেখা পুস্তকের উপরে সোমা মরিতা জানিয়েছেন আমাদের নিজেদের আবেগ সম্পর্কেতে যথেষ্ট সচেতন থাকা উচিত। একটা গল্পের মতে করে মরিতা নিজের কথাগুলিকে জনসমক্ষে উপস্থিত করেছিলেন। তিনি বলেছেন, ধরুন একটা গাধাকে দড়ি বেঁধে একটা পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। সে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অসফল থেকে যায়। সেই চেষ্টার সময় সে এই পিলারটাকে ঘিরে গোল গোল চক্কর কাটতে থাকে আর ভাবে যে সে অনেকটা পথ যাত্রা করে ফেলেছে। সে যত চেষ্টা করে সে পিলারের সাথে তার সম্পর্কটা তত দৃঢ় হয়ে ওঠে। মানুষের সাথেও অনুরূপ ঘটনা ঘটে। মানুষ বিভিন্ন বিচারের হাত থেকে যতই রেহাই পাওয়ার চেষ্টা করে ততই সে বিভিন্ন বিচারের সঙ্গে আরও দৃঢ়ভাবে জড়িয়ে পড়ে। মরিতা চিকিৎসা পদ্ধতির সারাংশ: 1. নিজের আবেগকে স্বীকার করতে শিখুন। কোনো কাজে হাত দেওয়ার সময় আমাদের মনের বিভিন্ন বিচারের জন্ম হয়। এরই মধ্যে কোনো একটা বিচার যদি আপনার মধ্যে চেপে বসে তাহলে তার থেকে পালানোর চেষ্টা করবেন না, বা তাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এমন করেন তাহলে সেই বিচার আরও গভীরতার সৃষ্টি করবে। মানুষের ভাবনা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আপনি যদি সমুদ্রের একটা ঢেউ দিয়ে আর একটা ঢেউকে ভাঙতে চান তাহলে আপনি নিজেই সমুদ্রের গভীরে তলিয়ে যাবেন। কোনো বিচারের নির্মাণ আমাদের হাতে নেই, তা নিজের থেকেই জন্ম নেয়। আমাদের শুধুমাত্র তা স্বীকার করতে হবে, তাকে স্বাগত জানাতে হবে। ভাবনা অনেকটা আবহাওয়ার মতো। আবহাওয়া কখন কী রূপ দেখাবে তা আমরা বুঝতে পারি না, আমরা শুধু তার পরিবর্তিত রূপটা দেখি। এই বিষয়ে বলতে গিয়ে তিনি ভিয়েতনামের এক সাধু থিক হ্যাট হর্নের একটি উক্তি স্মরণ করেছেন। এই পংক্তিতে হিট হ্যাট হর্ন নিজের একাকিত্ব নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, আজ তুমি কেমন আছো, চলো দুজনে একসাথে বসি এবং তোমার চিকিৎসা করি। 2. যা করছেন তাই করুন। পরিণামের কথা না ভেবে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন এবং সেই দিকে এগিয়ে চলার চেষ্টা করুন, কারণ চিকিৎসা পদ্ধতি নিজের কাজ করতে থাকবে।
আমাদের জন্য শুধুমাত্র বর্তমানের দিকে ধ্যান দেওয়াটা খুবই জরুরি। যদি পরিস্থিতির স্বীকার করতে কষ্ট হয় তাহলে সেই কষ্টের দিকে ধ্যান দিন। তার জন্য বুদ্ধি খাটাতে যাবেন না বা কোনো রকম কাল্পনিক বাহানার সন্ধান করবেন না। চিকিৎসকের কাজ হলো কোনো রোগীকে পরিস্থিতির মুখোমুখি করার প্রস্তুত করা। মনিতা চিকিৎসা পদ্ধতিতে রোগীদের কারণ খোঁজার জন্য বা রোগ সম্পর্কে স্পষ্ট বলার জন্য কোনো রকম চাপ দেওয়া হয় না, বরং তাদের নিজেদের কাজ বা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য ছাড় দেওয়া হয়। প্রতিদিনে মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে যেমন ডায়েরিতে লিখে বিভিন্ন টিপ্পণী করার পরামর্শ দেওয়া হয়, এক্ষেত্রে তেমন কোনো পরামর্শ দেওয়া হয় না, বরং মানুষদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে তা খোঁজার পরামর্শ দেওয়া হয়। 3. নিজের জীবন উদ্দেশ্যের সন্ধান করুন। আমরা নিজেদের মনের বিচারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না ঠিকই, কিন্তু প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেগুলোকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমাদের কাছে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হওয়াটা খুবই জরুরি। সেই কারণেই মনিতা মন্ত্র পালন করার চেষ্টা করুন। এখন আমার কি করা উচিত, এখন আমি কি করব, এমন প্রশ্নের উত্তর আপনি নিজের ভিতর থেকেই পেয়ে যাবেন। শুধুমাত্র তা খুঁজুন এবং নিজের ভিতরের ইকিগাইকে খুঁজে বার করার চেষ্টা করুন। মনিতা থেরাপির 4টি পর্ব। মনিতা থেরাপি প্রায় 15 থেকে 21 দিন পর্যন্ত চলে। তাতে 4টি গুরুত্বপূর্ণ পর্ব থাকে। 1. আলাদা থাকা এবং আরাম। 5 থেকে 7 দিন এটি চলে। প্রথম সপ্তাহে রোগীকে আরাম দেওয়ার জন্য একটা ছোট্ট কুঠিরে পাঠানো হয় এবং বাহ্যিক জগতের জিনিসপত্র থেকে আলাদা রাখা হয়। টিভি, বই, বন্ধু প্রভৃতি সমস্ত কিছু থেকে সম্পূর্ণ ছিন্ন করে দেওয়া হয়। রোগী বেশিরভাগ সময়ই শুয়ে থাকে। এই সময় যিনি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি তার সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন, যদিও অনেক সময় সে তার সঙ্গেও দেখা করতে চায় না। এই সময়ে ব্যক্তিকে তার অন্তরে যে পরিবর্তন আসে তার অধ্যয়ন করার পরামর্শ দেওয়া হয়। এই 7 দিনের রোগী কিছুই করার সুযোগ পান না, তাই সে কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই কারণে তাকে সমস্যার মধ্যেও দেখা যায়। এখান থেকেই তাকে পরবর্তী পর্বে পাঠিয়ে দেওয়া হয়। 2. হালকা পেশাগত প্রশিক্ষণ। 5 থেকে 7 দিন এই কাজটা চলে। এই সময়ে মনোরম পরিবেশে রোগীকে হালকা হালকা কাজ দেওয়া হয়, যেমন ধরুন বাগানে কাজ করা, ছবি আঁকা বা রং করা প্রভৃতি। এই কাজগুলি করার সময় তার মনের যে বিচার আছে, যে বিচারের পরিবর্তন দেখা যায় সেগুলি ডায়েরিতে লিখতে বলা হয়। এই সময় চিকিৎসক ছাড়া আর কারোর সাথে রোগীর কথা বলার কোনো অনুমতি পায় না। 3. পেশাগত থেরাপি। 5 থেকে 7 দিন এটি চলে। এই সময়ে রোগীকে এমন কিছু কাজ দেওয়া হয় যা করতে তার কষ্ট হয়। ডক্টর মনিতা নিজের রোগীদের পাহাড়ে নিয়ে যান এবং তাদের গাছ কাটতে বলেন। সেই সাথে লেখা, আঁকা, রং করা এবং সেরামিকের বাসন বানানোর মতো কাজ দেওয়া হয়। এমন সময় রোগীরা কাজ সম্পর্কিত ব্যাপারে অন্যদের সঙ্গে কথা বলার সুযোগ পায়। 4. সামাজিক এবং বাস্তবিক জীবনের সঙ্গে সংস্পর্শ আসা। এই পর্বে রোগীকে পুনরায় তার জগতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিজের আগের জগতে ফিরে যাওয়ার পরেও ব্যক্তিকে থেরাপির সময়ে যে ব্যায়াম বা কলা শেখানো হয়েছিল সেগুলোর অভ্যাস করতে বলা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, পৃথিবীকে একটা নতুন এবং একটা বিকশিত মানুষ দেওয়া, যার কাছে জীবনের বেঁচে থাকার কোনো উদ্দেশ্য থাকবে, যে কোনো রকম সামাজিক এবং মানসিক চাপ ছাড়াই শুধুমাত্র নিজের উদ্দেশ্য পূরণের জন্য কাজ করে যাবে। নাইকন ধ্যান পদ্ধতি। জেন মাস্টার মনিতা এবং নাইকন আত্মপরীক্ষণের সাথে সম্পর্কিত ধ্যান পদ্ধতির কথা বলেছিলেন। এই সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি এই কার্যপ্রণালীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তার মতে প্রতিটা মানুষের নিজেকে এই 3টি মৌলিক প্রশ্ন করা উচিত। 1. আমি কোনো মানুষের কাছ থেকে কি পেয়েছি? 2. আমি সেই মানুষকে কি দিয়েছি? 3. আমার জন্য ওই মানুষটার কি কষ্ট হয়েছে? আপনি যদি নিজেকে এই প্রশ্নগুলো করতে পারেন তাহলে কোনো মানুষের জন্য যদি আপনি কষ্ট পান তা লাঘব হয়ে যাবে। তখন সামনের ব্যক্তিকে আর দোষী বলে মনে হবে না,
বরং আপনি নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হতে পারবেন। মরিতা বলেন, যদি আপনার কারোর সাথে ঝগড়া করার ইচ্ছা হয় তাহলে 3 দিন নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং তারপর তার সঙ্গে ঝগড়া করুন। ঝগড়া করার বাসনা নিজের থেকেই কমে যাবে। ইকিগাই, লোকোথেরাপি এবং মরিতা থেরাপি এই দুটি আপনি নিজের অভিজ্ঞতা থেকেই প্রাপ্ত করতে পারেন। এর জন্য আপনাকে কাউকে পথ দেখাতে হবে না বা আধ্যাত্মিক সুবিধার প্রয়োজন নেই। ইকিগাই হলো আপনার অস্তিত্বের লড়াই। একবারই যদি আপনি এই লড়াইয়ে জিতে যান বা আপনার ইকিগাই স্পষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে শুধুমাত্র মন শক্ত করে সাহসের সাথে রাস্তা দেখিয়ে এগিয়ে যেতে হবে। পরবর্তী পর্বে এই রাস্তা দিয়ে চলার জন্য যে যে উপকরণের প্রয়োজন আপনাকে সেই বিষয়ে জানাবো। আপনি যা কাজ করবেন বলে ঠিক করেছেন সেই কাজের বিষয়ে নিজের বিষয়ে আস্থা থাকাটা খুব জরুরি। আপনি কি খাচ্ছেন সেদিকে নজর রাখবেন। নিয়মিত ব্যায়াম করাটা খুবই জরুরি। কম মাত্রায় করুন, ক্ষতি নেই, কিন্তু নিয়মিত করুন। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তার জোরে আপনি বিশ্বে পরিবর্তন আনতে পারবেন। সেই বলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনি যে কাজ করতে চান সেই কাজ করার জন্য আপনি নিজের অন্তর থেকে প্রস্তুত তো?